আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। হিটলারের বন্দি শিবিরের কথা আমরা অনেক শুনেছি, অনেক পড়েছি, বিভিন্ন সিনেমায় দেখেছি। কিন্তু আধুনিক যুগের সেই হিটলার, সেই বন্দি শিবির ফিরে এসেছে ইনুসের বন্দি শিবির হয়ে। আপনারা কারাগারের বিভিন্ন নির্যাতনের খবর ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে পাচ্ছেন। বিশেষ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বঙ্গবন্ধুর সৈনিকদের কারাগারে ভীষণ নির্যাতন চলছে। তাদের অনেককেই 50 দিন, 60 দিন, 70-80 দিনের মতো একাধারে রিমান্ডে রাখা হয়েছে বা ব্রেক দিয়ে দিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে, এবং অনেককেই ফাঁসির আসামির কন্ডেম সেলে রাখা হচ্ছে। এরকম নানা রকমের টর্চার চলছে। খাবারের কথা আপনারা শুনেছেন, খুব সামান্য খাবার দেওয়া হয়, বিশেষ করে যারা নর্মাল সেলে থাকে সাধারণ কয়েদিদের সাথে। তারা মানবেতর জীবন যাপন করছে এবং ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ কয়েদি এই মুহূর্তে বাস করছে। আওয়ামী লীগের 3 থেকে 4 লাখ লোক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এই 15-16 মাসে। ইনুস বলেছিল সে দারিদ্রকে জাদুঘরে পাঠাবে। দারিদ্রকে জাদুঘরে না পাঠিয়ে, দারিদ্র একদিকে বাংলাদেশে যেমন বাড়ছে, তিনি গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা এই বিষয়গুলোকে সাফল্যের সাথে জাদুঘরে পাঠাচ্ছেন। এই কথাগুলো এ কারণেই বললাম, আপনারা নিশ্চয়ই চেনেন জুনায়েদ আহমেদ পলক আওয়ামী লীগ সরকারের আমলে আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন। এই পলক ছেলেটাকে মানে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, এতবার তাকে রিমান্ডে নেওয়া হয়ে গেছে, এবং সেই রিমান্ডে তাকে মানসিক নির্যাতন তো করেছেই, শারীরিকভাবেও নির্যাতন করেছে বহুবার। সম্প্রতি এই গত 27 তারিখ বৃহস্পতিবার জুনায়েদ আহমেদ পলক আদালতে এসেছিলেন একটি মামলায় হাজিরা দিতে, এবং সেখান থেকে ফিরে যাওয়ার পথে প্রিজন ভ্যানে এই যে জয় বাংলা স্লোগান দিয়েছেন, তিনি কারাগারে ফিরে যেয়ে শাস্তির মুখোমুখি হয়েছেন। 1 মাসের জন্য পরিবারের সকল সদস্যদের সাথে দেখা করা নিষিদ্ধ করা হয়েছে, এবং এই 1 মাস তিনি ফোনে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারবেন। আপনারা জানেন যে গত সরকারের আমল থেকেই কারাগারে থাকা বন্দীদের সাথে পরিবারের সদস্যদের কথা বলবার জন্য সপ্তাহে 10 মিনিট সময় দেওয়া হয়, ইফ আই এম নট রং। তো পলকের জন্য এই দুটো একদম দুটো অধিকারই রহিত করা হয়েছে 1 মাসের জন্য। জয় বাংলা, স্বাধীনতা স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান, এই স্লোগান দিয়ে বাঙালি, আমাদের মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছিল, আর আজকে সেই স্লোগান দেওয়ার অপরাধে বাংলাদেশের একজন মন্ত্রী, তাকে শাস্তি পেতে হচ্ছে। ইতিহাস বারবার ফিরে আসে, কোনো কিছুই আমরা ভুলে যাব না। এই যে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য যে অমানবিক অত্যাচার চলছে, সেই খুন, নির্যাতন, বন্দী করা সবই তো চলছে। এর একটা বিহিত আমাদের করতেই হবে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে বহিষ্কার করার প্রচেষ্টা চলছে বলে একটি মারাত্মক অভিযোগ করেছেন। এই প্রচেষ্টার পিছনে কারা আছে এবং আওয়ামী লীগের অভ্যন্তরেই বা কারা এই প্রচেষ্টায় জড়িত, এবং ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের এই বিষয়ে কি মত? প্রিয় দর্শক, একটি তেমন পুরনো নয় ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দিচ্ছি। 2025 সালের এই বছরেরই 21শে মার্চ মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দেন। তখনও কিন্তু জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়নি, তখনও তিনি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার ছাত্র নেতা। তিনি লেখেন যে 11ই মার্চ দুপুর 2:30টায় তাকে এবং আরও দুজনকে সেনানিবাসে ডেকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের একটি পরিকল্পনার কথা বলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। হাসনাত আবদুল্লাহর সেই ফেসবুক পোস্টে লেখা ছিল, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী
এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ দুপুর 2:30-টে। আমাদের প্রস্তাব দেয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। হাসনাত আরও অভিযোগ করেন যে তাদের বলা হয়েছে ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দল শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে এবং একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকাটা নাকি ভালো। হাসনাত আবদুল্লাহর ওই পোস্ট থেকে যে বিষয়গুলি বেরিয়ে এলো তা এরকম: 1, রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের চেষ্টা চলছে। 2, সেনাপ্রধান এই চেষ্টার অন্যতম অংশীদার। 3, পরিকল্পনা পুরোপুরি ভারতের তৈরি। 4, আওয়ামী লীগের যেসব নেতা বাংলাদেশে জেলখানার বাইরে আছেন তাদের কেউ কেউ এই পরিকল্পনার মধ্যে যুক্ত। এবং 5, বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল এই পরিকল্পনার অংশীদার। আমরা এই পয়েন্টগুলো নিয়ে আমাদের এখনকার আলোচনা করব। একটি পরিশুদ্ধ তথা দুর্বল আওয়ামী লীগ তৈরির পরিকল্পনা প্রকাশ্যে আসে সেই প্রথম। হাসনাত আবদুল্লাহর পোস্টের ঠিক 12 দিন পর 23শে মার্চ এনসিপির আর এক মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে নিজের বক্তব্য দেন, যেখানে তিনি হাসনাতের সঙ্গে কিছু ব্যাপারে সহমত পোষণ করেন, কিছু ব্যাপারে আংশিক দ্বিমত পোষণ করেন। সার্জিস তার পোস্টে লেখেন, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। অর্থাৎ ভবিষ্যতে কেউ খবর বেরিয়ে যেতে পারে ভেবে এরকম আলোচনা আর নাও করতে পারে এদের সঙ্গে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা গোপন আলোচনা ছিল এবং সেটা সেনাপ্রধান সেই গোপন আলোচনাটা করেছেন। আরও লেখেন সার্জিস আলম, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং আমরা নিজেরাই সাক্ষাতের উদ্যোগ নিয়েছিলাম। সেনাপ্রধানের বক্তব্যকে তিনি সরাসরি প্রস্তাব হিসেবে না দেখে অভিমত প্রকাশ হিসেবে দেখেন, মানে ওপিনিয়ন, এবং বলেন এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। তবে তিনি স্বীকার করেন যে সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড এবং কনফিডেন্ট ভাষায় কথা বলেছিলেন। হাসনাতের পোস্টের পর সুইডেন ভিত্তিক নেত্র নিউজের কাছে প্রতিক্রিয়া জানায় সেনা সদর। 22শে মার্চ প্রকাশিত প্রতিবেদনে সেনা সদরের বিবৃতিতে কয়েকটি বিষয় স্পষ্ট করা হয়। সেনা সদর নিশ্চিত করেছে যে 11ই মার্চ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে বৈঠকটি হয়েছিল, তবে হাসনাত ও সার্জিসকে ডেকে নিয়ে যাওয়া হয়নি, বরং তারাই দীর্ঘদিন ধরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। সেনা সদর হাসনাতের বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি বই, অন্য কিছু নয়, এবং অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে আখ্যা দেয়। তবে হাসনাত যে অপরিপক্ক গল্প বলেছিল তা নয়, হাসনাত যে মিথ্যে কথাও বলেননি, বরং অন্তত এই ব্যাপারে সত্যি কথা বলেছিলেন সেটা আজ প্রমাণিত। সজীব ওয়াজেদ জয় হাসনাত আবদুল্লাদের সঙ্গে বৈঠকের, সেনাপ্রধানের সেই বৈঠকের প্রায় 9 মাস পর অভিযোগটি নিয়ে প্রকাশ্যে এলেন 3 দিন আগে। কে? সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র। তবে তিনি নতুন যে কথাটি বলেছেন সেটা হলো নেতৃত্ব পরিবর্তনের এই প্রচেষ্টা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নয়, চলছে বিএনপির ক্ষেত্রেও। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জয় আরও অভিযোগ করেছেন যে বাংলাদেশের বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে
পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে। তিনি বলেন, দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার ওপর বিদেশ থেকে একটা খেলা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা সম্পর্কে জয় জানান, দলের নেতৃত্ব থেকে শেখ হাসিনাকে বাদ দিয়ে এবং তার ঘনিষ্ঠ নেতাদের সরিয়ে একটি রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রক্রিয়াকে তিনি 2006-2007 সালের 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের প্রচেষ্টার সঙ্গে তুলনা করেছেন। তখনও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়। সজীব ওয়াজেদ জয় প্রশ্ন তুলেছেন, বিদেশি কয়েকটি দেশ, বিদেশি কয়েকটি শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে, কে নেতা হলে রিফাইন্ড হবে। এটা কি বাংলাদেশের জনগণ চায়? কারা এই পরিকল্পনায় জড়িত বলে তার অভিযোগ? না, তিনি কারো নাম করেননি, শুধু বিদেশি শক্তি বলেছেন। আর বলেছেন দেশের মধ্যেও কিছু শক্তি। বিদেশি শক্তির নাম করলে রাজনৈতিকভাবে ক্ষতি হতে পারে ভেবেই যে তিনি কারো নাম করছেন না, সেটা বোঝা যায়। যেমন শেখ হাসিনাও আমেরিকার নাম এখন করেন না, আগে করেছিলেন, কিন্তু এখন করেন না। তার পতনের মূলে আমেরিকার কথা তিনি বলেন না। তো সজীব ওয়াজেদ জয়ও এটাই ভেবে যে এই মন্তব্য করেছেন, কারণ নাম করেননি, সেটা বোঝা যায়। তবে আমাদের ক্ষেত্রে তো আমরা যারা ইউটিউব করি তাদের ক্ষেত্রে তো কোনো বাধা নেই, সুতরাং নাম আমরা নিতেই পারি। কেননা সত্যিটা জানার অধিকার আছে সাধারণ মানুষের। 11ই মার্চের সেনানিবাসের বৈঠকে হাজির ছিল দুটি পক্ষ। প্রথম পক্ষ সেনাপ্রধান। রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব প্রথম প্রকাশ্যে আনেন তিনি। ওয়াকারুজ্জামান এই প্রক্রিয়ার মাথা কিনা বলা যায় না, তবে অন্যতম প্রধান সমর্থক যে তিনি, সেটা নিঃসন্দেহে বলা যায়। আর দ্বিতীয় পক্ষ হলেন তখনকার ছাত্রনেতা এবং বর্তমানের এনসিপি দলের নেতারা। হাসনাত আবদুল্লাহর পোস্ট থেকে বোঝা যায় তাদের কাছে আওয়ামী লীগ নামটি একেবারেই অস্পৃশ্য, তা সে পরিশুদ্ধ ফরম্যাটে হলেও, অর্থাৎ তারা ওই পরিশুদ্ধ আওয়ামী লীগ তৈরির প্রচেষ্টায় যুক্ত নয়। হাসনাতের পোস্টে আরেকটি নজর করার মতো বক্তব্য ছিল, সেটা হলো আওয়ামী লীগ দলের অভ্যন্তরের কয়েকটি নাম যারা এই পরিশুদ্ধ লীগ সংক্রান্ত লীগের যে চক্রান্ত বা পরিকল্পনার সঙ্গে যুক্ত। হাসনাত এই নামগুলো নিয়ে এসেছিলেন, কেননা সেনাপ্রধানের সঙ্গে নিশ্চিতভাবেই এই নামগুলি নিয়ে আলোচনা হয়েছিল। সেনাপ্রধান নিজে যখন এর উদ্যোক্তা, তখন তিনি এই নামগুলো কিন্তু হাসনাত সার্জিস ওদেরকে দিয়েছিলেন। এরা হলেন কারা? এই নামগুলো আওয়ামী লীগের ভেতরের নাম। এরা হলেন, যেগুলো হাসনাত লিখেছেন, প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী তথা শেখ হাসিনার প্রাক্তন রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র শেখ ফজলে নূর তাপস। আমাদের পরবর্তী আমরা যে সমস্ত কথা এখানে দেখেছি, আমাদের তদন্তে আমাদের এতে উঠে এসেছে, কিন্তু এই নামগুলোই উঠে এসেছে। হয়তো সব নাম সেদিন বলেননি সেনাপ্রধান, আরও কয়েকটি নাম থাকতেও পারে। কাদের উদ্যোগে এই পরিকল্পনা বা কারা এই পরিকল্পনা করছে? হাসনাত বলেছিলেন এই পরিকল্পনা পুরোটাই ভারতের। এটা এজন্যই গ্রহণযোগ্য নয়, কারণ ভারত জানে বাংলাদেশের শাসন ক্ষমতায় শেখ হাসিনা থাকলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে নাশকতামূলক কাজ আর হবে না, সুরক্ষায় অনেকটা নিশ্চিন্ত থাকা যাবে। এই সুরক্ষা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল দিতে পারবে না, পারেনি। আর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে গেলে নেতৃত্বে হাসিনার থাকাটা জরুরি, বিশেষত বর্তমান পরিস্থিতিতে। সুতরাং আওয়ামী লীগ মাইনাস হাসিনা, এটা ভারতের এমন কোনো ভূমিকা এই পরিকল্পনায় থাকতেই পারে না। জয় বলেছেন বিদেশি কয়েকটা দেশ, বিদেশি কয়েকটি শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন। সুশীল সমাজের কয়েকজন বলতে কাদের নাম করেছেন সেটাও কিন্তু বলেননি। আমার দৃঢ় ধারণা সেনাবাহিনীকেও এখন তারা চটাতে চান না। সুতরাং সুশীল সমাজ মানেই ওই সেনাবাহিনীকেই হয়তো তিনি মিন করেছেন। এর বাইরে আর কোনো সুশীল সমাজের আর কারো এখন এই মুহূর্তে বাংলাদেশে
ফুটো করি দাম নেই। এই বিদেশি শক্তি বলতে তাহলে কারা? মুখ্যত আমেরিকা। এটাও বলার অপেক্ষা রাখে না, কারণ হাসিনা সরকার উৎখাতের মূল ছিল আমেরিকা। শেখ হাসিনার মেরুদণ্ড শক্ত ও সোজা এমন মানুষ ক্ষমতায় এলে আমেরিকার অসুবিধে, আর আমেরিকার সঙ্গে আছে পাকিস্তান, তুরস্ক। আজকাল বাংলাদেশে তুরস্কের খুব দাপাদাপি, তাদের গোয়েন্দা সংস্থা MIT খুব আসছে বাংলাদেশে। আমেরিকা চায় না যে শক্ত মেরুদণ্ডের কোনো মানুষের হাতে থাকুক বাংলাদেশ। কোনো দেশেই নেতৃত্বে শক্তপোক্ত মানুষকে পছন্দ নয় আমেরিকার, তারা চায় জো হুজুর সরকার। এই জন্যই 2024-এর নির্বাচনে মোদিকে হারাতেও উঠে পড়ে লেগেছিল আমেরিকা, পারেনি। জয়ের এই বিদেশি শক্তির ইশারা ভারতের দিকে তাকিয়ে যে করা হয়নি সেটা পরিষ্কার হলো দুদিন আগে। কাতারের দোহায় বাংলাদেশ ভারত আমেরিকার বৈঠকেও আমেরিকা দিয়েছিল হাসিনাকে বাদ দিয়ে পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন করে তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়ার প্রস্তাব, এটা আমেরিকা দিয়েছিল। ভারতের প্রতিনিধি এর এত ঘোর বিরোধ জানান এবং ভারতের বিরোধিতায় সে প্রস্তাব চূড়ান্ত হয়নি শেষ পর্যন্ত। এবার আবার একটু ফিরে হাসনাত আবদুল্লাহ 9 মাস আগে করা সেই পোস্টে তিনি লিখেছিলেন, বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল এই রিফাইন্ড আওয়ামী লীগ প্রস্তাবের পক্ষে। আওয়ামী লীগের জোটে যে দলগুলি আছে তাদের মধ্যে কারো কারো এই পরিকল্পনায় অংশ থাকতেই পারে, কেননা তাদের বাজার এখন ভালো যাচ্ছে না, ক্ষমতার বৃত্ত থেকে দূরে আছেন, এখন চাইছেন যেভাবেই হোক ক্ষমতার কাছাকাছি ফিরতে। কিন্তু তাদের চেয়েও এই ব্যাপারে বিশেষ স্বার্থ জামায়াতে ইসলামীর। ইউনূস সরকারের মূল চাবিকাঠি জামাতের হাতে, দেশ চালাচ্ছে তারাই, তবু তারা জানে মানুষ এখনো তাদের সেভাবে আপন করেনি যেভাবে একক শক্তির জোরে তারা রাজপাট দখল করতে পারবে। তাই তারা আওয়ামী লীগ দলের মূল চালিকা শক্তি শেখ হাসিনাকে দল থেকে সরিয়ে দিতে চায়। হাসিনাবিহীন দল হবে মাঝদারিয়ায় মাঝি ছাড়া নৌকো, তারা ছিটকে যাবে লড়াইয়ের ময়দান থেকে। এই একই কারণে জামাত চায় বিএনপির নেতৃত্ব পরিবর্তন। তারেক রহমান দেশে ফিরছেন না এবং লিখে নিন তিনি ফিরবেন না। ফিরলে তার অনেক কিছু হয়ে যেতে পারে, দেশে তার অনেক শত্রু। শোনা যাচ্ছে তারেক রহমান ভারতের কাছে চেয়েছেন যে দেশে ফিরলে তাকে রক্ষা করবার জন্য ভারত তার ক্ষমতা প্রয়োগ করুক। তাহলে বুঝতেই পারছেন দেশে তার অনেক শত্রু, যার জন্য তারেক রহমান ভারতের কাছে কি বলবো তার সুরক্ষা চাইছেন। সে আলোচনা নয় এখানে, পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে করা যাবে। যেটা বলছিলাম, তারেক ফিরতে পারছেন না, এদিকে ম্যাডাম খালেদা জিয়া ভয়ানক অসুস্থ, ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখুন। কিন্তু যদি চরম কিছু হয়ে যায় তার, বিএনপি দলও তখন মাঝিবিহীন হাল ভাঙা পাল ছেঁড়া মাঝদরিয়ায় ভেসে থাকা নৌকোর মতো হয়ে যাবে। জামাতের আশা পুরোপুরি পূর্ণ হওয়ার পরিস্থিতি। আওয়ামী লীগের বক্তব্য নিয়ে দু কথা। এবার 3 দিন আগে কলকাতায় আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির বৈঠক হলো। এই বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন আমাকে ব্যক্তিগতভাবে জানালেন, বিষয়টি উঠেছিল বৈঠকে, একটুখানির জন্যে কেউ গুরুত্ব দেননি। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিয়েছে। কলকাতায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দবাজার পত্রিকাকে বলেছেন, হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না। আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই এই এদের লক্ষ্য। এখনকার মতো বাংলাদেশের রাজনীতি আজ এক অদ্ভুত দ্বিধাবিভক্ত বাস্তবতায় দাঁড়িয়ে। একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না বলে নিজেই ফেসবুকে জানিয়েছেন, অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রীয় প্রচেষ্টা চলছে, অথচ বাস্তবে সেটিও অনিশ্চিত। দুই নেতার অবস্থান দুই মেরুতে হলেও তাদের ঘিরে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে সেখানে একটা মিলে স্পষ্ট, বাংলাদেশের ট্রানজিশন রাজনীতিতে এখন আর কারো ব্যক্তিগত ইচ্ছা বা ঘোষণাই চূড়ান্ত নয়, সিদ্ধান্ত নির্ধারিত হচ্ছে বহুপক্ষীয়
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সমীকরণের ভেতর থেকে। বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতা, গত কয়েক দিনের আশঙ্কাজনক শারীরিক অবস্থা, হাসপাতালের বেডের পাশে ছেলের উপস্থিতি নিয়ে জনমনের স্বাভাবিক এবং মানবিক প্রত্যাশা তৈরি হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনের 15 মাস পর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিকে নতুন করে সংগঠিত করার এই কঠিন সময়টায় অনেকেই ধরে নিয়েছিলেন কন্যা নেত্রী যখন প্রায় অচল, তখন ছেলে নেতা অবশেষে মাঠে ফিরবেন। দলের ভেতরে বাইরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি আন্তর্জাতিক মহলেও এই প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে নানা বিশ্লেষণ শুরু হয়েছিল। কিন্তু সব জল্পনা কল্পনার ভিড়ে তারেক রহমানের নিজের ফেসবুকে স্ট্যাটাস ঠিক বিপরীত বার্তাই দিল। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকুতি তারও আছে, কিন্তু দেশে ফেরা তার একক নিয়ন্ত্রণাধীন কোনো সিদ্ধান্ত নয়। এ এক বাক্যে ভেঙে গেল সেই প্রচলিত ব্যাখ্যা যেখানে সব দায় চাপিয়ে দেওয়া হতো মামলার উপর, নিরাপত্তার ঝুঁকির উপর কিংবা আওয়ামী লীগ আমলের কথিত বাধা বিপত্তির উপর। এখন যখন মামলা নেই, নিরাপত্তা নিশ্চিত করতে বুলেট প্রুফ গাড়ি থেকে শুরু করে অস্ত্রের লাইসেন্স আবেদনের তথ্য পর্যন্ত সংবাদ মাধ্যমে চলে এসছে, আর অন্তর্বর্তী সরকার সরাসরি জানিয়েছে তাদের কোনো আপত্তি নেই, তখনও যদি তিনি ফিরতে না পারেন তাহলে বুঝতে হবে হিসেবটা ঢাকার গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার প্রথম স্তরটি আইনি ও কূটনৈতিক। যুক্তরাজ্যে তার রাজনৈতিক আশ্রয়, সেই আশ্রয়ের শর্তাবলী এবং ব্রিটিশ আইনের বাস্তবতা, এসবই এখন তার রাজনৈতিক গতিবিধিতে প্রভাব ফেলছে। একদিকে তিনি বাংলাদেশের আদালতে সব মামলায় অব্যাহতি পেয়েছেন, কিন্তু অন্যদিকে ট্রানজিশনাল জাস্টিসের নতুন বাস্তবতায় তার নাম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কী ধরনের আলোচনা হচ্ছে সেটিও অজানা নয়। কোনো রাষ্ট্রই চায় না তার মাটিতে দেয়া আশ্রয় পরবর্তীতে তাকে নতুন ধরনের রাজনৈতিক ও আইনি সংঘাতে জড়িয়ে ফেলুক। তাই লন্ডনে থাকা কোনো প্রবাসী নেতার জন্য দেশে ফেরার সিদ্ধান্ত আজ আর স্রেফ বিমানের টিকিট আর সুটকেসের হিসেব নয়, এটি আন্তর্জাতিক আইনি অনিশ্চয়তাকেও ছুঁয়ে যায়। দ্বিতীয় স্তরটি দলীয় রাজনীতির। বিএনপি আজও একটা গভীরভাবে ব্যক্তি নির্ভর দল, কিন্তু সেই ব্যক্তি নির্ভরতাও পুরোপুরি একমুখী নয়। লন্ডন থেকে দূর নিয়ন্ত্রণের যে সংস্কৃতি তৈরি হয়েছে তা একদিকে অনেক নেতার জন্য স্বস্তিদায়ক, মাঠের ঝুঁকি নিলেও চূড়ান্ত দায় দায়িত্ব থাকে অন্য জায়গায়, অন্যদিকে আবার একই দূরত্ব তাদের জন্য কিছুটা নিরাপদ, স্বাধীনতারও সুযোগ তৈরি করেছে। দেশে ফিরলে তারেক রহমানকে আবারও সরাসরি সব দ্বন্দ্বের কেন্দ্রে দাঁড়াতে হবে। কাকে প্রাধান্য দেবেন, কাকে দূরে সরাবেন, কোন জোটে যাবেন, কোন জোট থেকে দূরে থাকবেন, নির্বাচন হলে টিকিট দেবেন কাদের হাতে, এই সব সিদ্ধান্ত তখন তার অনলাইন মিটিংয়ের দায় হয়ে থাকবে না, হইবে সরাসরি রাজনৈতিক সংঘর্ষের বিষয়। এই বাস্তবতা বুঝেই অনেকেই মনে করেন বর্তমান অনিশ্চয়তায় লন্ডনের নিরাপদ দূরত্ব বিএনপির একাংশের জন্য যেমন সুবিধাজনক, তেমনি হয়তো নেতার নিজের জন্য কিছুটা সুরক্ষিত। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটি আন্তর্জাতিক সমীকরণের। বাংলাদেশের রাজনীতি বহুদিন ধরেই তিনটি বড় প্রিজমের ভেতর দিয়ে দেখা হয়, দিল্লি, ওয়াশিংটন আর বেইজিংয়ের দৃষ্টি দিয়ে। সাম্প্রতিক মাসগুলোতে কাতারকে যুক্ত করে এই সমীকরণ আরও জটিল হয়েছে। একদিকে কাতার কেন্দ্রিক গ্যাস ও জ্বালানি রাজনীতি, অন্যদিকে শ্রমবাজার ও বৈদেশিক মুদ্রা, আর তার সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর আন্দামান এলাকার সামরিক ও সামুদ্রিক নিরাপত্তা। সব মিলিয়ে বাংলাদেশ এখন মধ্যপ্রাচ্য ও ইন্দো প্যাসিফিক রাজনীতির মাঝখানে এক ধরনের কি স্টেট। এই অবস্থায় যারাই ক্ষমতায় আসুক, যে দলই নেতৃত্ব দিক, তাদের প্রতি আস্থার প্রশ্নটি শুধু ভোট বাক্সে আটকে থাকে না, সেটি চলে যায় নৌ নজরদারি, সামরিক ঘাঁটি, এলএনজি টার্মিনাল আর শ্রমবাজারের কূটনীতিতে। এমন বাস্তবতায় দিল্লি, ওয়াশিংটন, গালফ, এই ত্রিমাত্রিক অক্ষের মধ্যে যদি কারো নেতৃত্বকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয় কিংবা ধরে নেওয়া হয় যে তার প্রত্যাবর্তন নতুন অনিশ্চয়তার জন্ম দেবে, তাহলে তার পথে অদৃশ্য অনেক বাধা তৈরি হতে পারে, যা কখনোই আনুষ্ঠানিক বিবৃতি হয়ে প্রকাশ পায় না। এই জায়গায় এসে শেখ হাসিনার ইস্যুটি এক অদ্ভুত আয়রনি তৈরি করে। একদিকে ঢাকায় ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড দিয়েছে, দুর্নীতির মামলাতেও সাজা হয়েছে, সরকার একের পর এক নোট ভার্বাল পাঠিয়ে
দিল্লির দরজায় কড়া নাড়ছে। অন্যদিকে দিল্লি খুব হিসেবে নীরবতা বজায় রেখে বলছে তারা সবকিছু আইনি প্রক্রিয়ার আলোকে অধ্যয়ন করছে। আন্তর্জাতিক রাজনীতির ভাষায় এর মানে খুব স্পষ্ট, ভারত নিজের কূটনৈতিক ও নিরাপত্তাজনিত স্বার্থের বিচারে কোনো তাড়াহুড়া করতে চায় না। তাদের কাছে শেখ হাসিনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি একজন পুরনো মিত্র, যিনি দীর্ঘদিন ভারত বিরোধী জঙ্গি দমন থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই সম্পর্ককে একদিনে রাজনৈতিক সুবিধার খাতায় মুছে ফেলা সহজ নয়। তারেক রহমান যখন বলেন সিদ্ধান্ত তার একার নয়, আর একই সময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের সব আইনগত চুক্তি ও কূটনৈতিক উদ্যোগ অচল অবস্থায় আটকে যায়, তখন বোঝা যায় দুই মেরুর দুই নেতার ভাগ্য আসলে একই বৃহত্তর কাঠামোর ভেতর বন্দী। একদিকে ট্রানজিশন সরকার বলছে দেশে ফেরার পথে কোনো বাধা নেই, অন্যদিকে কোনো প্রভাবশালী রাষ্ট্র হয়তো মনে মনে হিসেব করছে এখনই কি সময় নাকি আরও অপেক্ষা করা উচিত। একদিকে বাংলাদেশের অনেক মানুষ ন্যায় বিচারের প্রতীক হিসেবে হাসিনার প্রত্যর্পণ দেখতে চাচ্ছেন, অন্যদিকে ভারতের কাছে বিশ্বস্ত মিত্রকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেয়া ভবিষ্যতের কূটনৈতিক বার্তার ঝুঁকি তৈরি করছে। এই দ্বৈত বাস্তবতার মাঝখানে বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রশ্ন নতুন করে সামনে আসে। আমরা দেখতে পাই কারো দেশে আসা বা না আসা, কারো দেশে ফেরত আসা বা না আসা, সবকিছুই শেষতক নির্ভর করে সেই বহির্বিশ্বের খেলোয়াড়দের উপর, যাদের কাছে বাংলাদেশ মূলত ভূকৌশলগত হিসেবের একটি গুটি। বঙ্গোপসাগরের নৌ করিডোর, কাতারের এলএনজি, দক্ষিণ এশিয়ার শ্রমবাজারের ভারসাম্য, চীনকে ঠেকানোর ইন্দো প্যাসিফিক কৌশল, সবকিছুর ভেতর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে। আর আমরা ভেতরে বসে প্রশ্ন করছি কে আগে ফিরবে, কে আদৌ ফিরবে কিনা। এখানে একটি নৈতিক ও মনস্তাত্ত্বিক মাত্রা আছে। অসুস্থ মায়ের শয্যার পাশে ছেলের অনুপস্থিতি মানুষের আবেগকে নাড়া দেয়, আবার বহু বছরের স্বৈরতান্ত্রিক শাসনের পর এক ক্ষমতাশালী নেত্রীর বিচারের রায় অনেকের কাছে ন্যায় বিচারের স্বস্তি এনে দেয়। কিন্তু আবেগের দুই প্রান্তের মাঝের ঠান্ডা রাজনৈতিক অঙ্কটা একই থাকে। কেউ যখন বলেন তার সিদ্ধান্তের ক্ষমতা তার হাতে নেই, আরেকজন যখন আন্তর্জাতিক সুরক্ষার ছাতার নিচে নির্বাসিত জীবন কাটান, তখন বোঝা যায় রাষ্ট্রগুলো যতই সার্বভৌমত্বের কথা বলুক, বাস্তবে শক্তির ভারসাম্যই শেষ কথা বলে। বাংলাদেশের সামনে এখন দুটো বড় চ্যালেঞ্জ। প্রথমত, এই ট্রানজিশনকে এমনভাবে শেষ করা যাতে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক নেতার দেশে ফেরার অধিকার বা তাকে প্রত্যর্পণের প্রশ্ন বাইরের শক্তির সদিচ্ছার উপর নির্ভর না করে। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোকে এমন শক্ত ভিত্তির উপর দাঁড় করানো যেখানে বিচার, নির্বাচন, ক্ষমতার পালা বদল, এই সব কিছুই নীতি ও নিয়মে নির্ভরশীল হয়, ব্যক্তির প্রতি ভালোবাসা বা ঘৃণায় নয়। তারেকের প্রত্যাবর্তন হোক বা হাসিনার প্রত্যর্পণ, এগুলো যে কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি বা পারিবারিক সিদ্ধান্ত নয় তা এখন স্পষ্ট। এগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতা, কূটনৈতিক অবস্থান ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বড় পরীক্ষার নাম। আমরা আসলে অপেক্ষা করছি সেই সময়ের যখন এসব বড় সিদ্ধান্তের শেষ কথা সত্যি ঢাকাতেই লেখা হবে, অন্য কোনো রাজধানীর বোর্ডরুমে নয়। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।